ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বাজেট ছিল এবং বাজেটের দিনে মার্কেটে একটা ভোলাটাইল মুভমেন্ট আমরা দেখেছি। বিভিন্ন স্টকের ক্ষেত্রে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে হাউ টু ট্রেড, যদি আপনি বাজেট দিনে ইন্টারডে ট্রেড করেন সেক্ষেত্রে কীভাবে কোন স্টকে ট্রেড প্ল্যান করেন আপনি যদি দেখেন মার্কেটে গিয়ে এক্স্যাক্টলি মার্কেটে আমরা সেরকম মুভমেন্ট দেখেছি। তো বাজেটের অ্যাকচুয়ালি কী কী ছিল আজকে এবং বাজেটের পরে মানে বাজেটের প্রায় শেষের দিকে বাজেটে মার্কেট একটা নিচের দিকে শার্প ফল আমরা দেখি, সেখান থেকে মার্কেট শুট অফ করে উপরের দিকে, মার্কেটের একটা মুভমেন্ট আমরা দেখেছি। তো এই সব কিছুর পিছনে যদি আমরা কারণ দেখি এবং মার্কেটের অ্যাকচুয়ালি আজকের মার্কেটে যদি আমরা যে বাজেট ছিল বাজেটের যদি আমরা মেন বক্তব্য শুনি যে বাজেটে কী কী এসছে, বাজেটের চেঞ্জ কী হলো, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমি স্টক মার্কেটের বিষয় থেকে আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে স্টক মার্কেটের জন্য বাজেট কেমন ছিল। দেখুন লাস্ট কদিন ধরে যদি আমরা মার্কেটকে দেখি, মার্কেটে একটা নিউজ কিন্তু খুব চলছিল। সেখানে কি নিয়ে চিন্তা করছে গভর্নমেন্ট, সব থেকে বেশি চিন্তা করছে কীভাবে রিটেল ট্রেডার, যারা 95% রিটেল ট্রেডার যে এফএনও ট্রেডিংয়ে মানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ে যে লস করছে তাদের কীভাবে বাঁচানো যেতে পারে। কখনো তারা বলছে এর জন্য আমরা কী করতে পারি, 30% ট্যাক্স যেটা গ্যাম্বলিংয়ের মানে জুয়াতে করা হয়, স্পেকুলেশন অ্যাক্টিভিটিতে করা হয়, সেই ধরনের ট্যাক্স এখানে যদি করে দেওয়া যায় সেখানে তারা মনে করছিলেন যে হয়তোবা সেখানে মার্কেটে পার্টিসিপেশন কমতে পারে। একটা প্রশ্ন আমার, যদি মনে হয় যে মার্কেটে পার্টিসিপেশন বাড়ছে, ভলিউম বাড়ছে এফএনওতে ফিউচার অপশানে, তার পিছনে কারণ কি? প্রত্যেক সপ্তাহে নয়, সপ্তাহে এক্সপায়ারি তো ছিলই, ডেলি যে এক্সপায়ারি, প্রত্যেক দিন যে এক্সপায়ারি মার্কেটে হয়, এই প্রত্যেক দিনের এক্সপায়ারির জন্য কি এই স্পেকুলেশন অ্যাক্টিভিটি বাড়ছে না মার্কেটে? এটা কি মনে হচ্ছে না? এটা কি কেউ জানে না? দেখুন এর পিছনে অনেক বড় বড় মাথা আছে, অনেক বড় বড় মানে যারা আছেন তারা গভর্নমেন্টে নেই, বাট তারা গভর্নমেন্টের থেকে কম কিছু নয়, সরকারের থেকে তারা কম কিছু নয়, তাদের কন্ট্রোলে এই বাজার আছে, ঠিক আছে? তো সেখানে যদি সত্যি সত্যি এটা করার ছিল তাহলে ডেলি বেসিসে যে এফএনও ট্রেডিংয়ের যে এক্সপায়ারি হচ্ছে সেটাকে বন্ধ করা হোক। এটা যখন চালু করা হয়েছিল তখন কি মাথায় ছিল না যে এটা করলে এরকমটি হতে পারে? যাই হোক, সেসব নিয়ে আমি বলবো না, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। বাট ট্যাক্সেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, স্টক মার্কেটের রিটেল ট্রেডারদের নিয়ে যখন এতই চিন্তা, সেক্ষেত্রে এসটিটি কোথায় লাগু হয়? এসটিটি মেনলি লাগু হয় যখন এফএনও ট্রেডিং হয়। এফএনও মানে ফিউচার অ্যান্ড অপশানে, যখন ফিউচার অ্যান্ড অপশানের ক্ষেত্রে যখন ট্রেডিং হয় সেখানে এসটিটি লাগু হয়। এসটিটি মানে হচ্ছে সিকিউরিটি ট্রানজাকশান কস্ট, সিকিউরিটি ট্রানজাকশান কস্ট, ঠিক আছে? এই সিকিউরিটি ট্রানজাকশান কস্ট যেটা আছে, এই সিকিউরিটি ট্রানজাকশান কস্ট লাগে কোথায় না ফিউচার এবং অপশান ট্রেডিংয়ের সময় যখন আপনি কিনছেন, কোনো কিছু বাই করছেন বা কোনো কিছু সেল করছেন, পার ট্রানজাকশানের জন্য আপনাকে কস্ট দিতে হয়। এবং এই কস্টটা আগে কত ছিল? এই কস্টটা আগে ছিল 0.0625%, পার্সেন্টেজ হিসেবে 0.0625%। দেখলে কম মনে হলেও, এটা যদি দেখে আপনার মনে হয় যে কম, আমি একটু পরে আপনাদের একটা হিসাব দেবো, সেখানে বুঝতে পারবেন যে এটা কতটা কম কতটা বেশি। এবং এটা চেঞ্জ হয়ে প্রায় 60% বেড়ে গেছে এবং চেঞ্জ হয়ে এটা কিন্তু 0.1% হয়ে গেল আজকে। এটা 0.1% হয়ে গেছে। এটা গেল শুধুমাত্র কিসের ক্ষেত্রে না, এটা অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে, এটা অপশান এবং ফিউচারের ক্ষেত্রে আলাদা আলাদা ছিল। তো অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা কি হলো, এটা 0.0625 থেকে এটা চেঞ্জ হয়ে এখন হলো 0.1% গেল। এই এসটিটি যদি আমি এই এসটিটিকে যদি ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখি, দেখুন ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে এসটিটি আলাদা ছিল, এখনও আলাদা আছে। ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে 0.0125%, ঠিক আছে, এটা ছিল। এখন এটা চেঞ্জ হয়ে 0.02% এটা হয়েছে ফিউচারের ক্ষেত্রে। যেহেতু ফিউচারের ক্ষেত্রে আপনার বেশি টাকা পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে এটা কিছুটা হলেও কম। তো এটা যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি অনেকটা বেশি। তো এটা গেল আমার ফিউচার অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে। যারা ফিউচার অপশন ট্রেডিং করে তাদের ট্রানজাকশান কস্ট কিন্তু বাড়লো। তো যাদের নিয়ে এতটা চিন্তা মার্কেটে, তাদের উপরে আরও বেশি চাপ বাড়ানো হলো। দেখুন এমনিতে যদি আমরা দেখি লাস্ট 3-4 বছরে, লাস্ট 2-3 বছরেও যদি আমরা দেখি মার্কেটে যে পরিমাণে ভলিউম বেড়েছে, দ্যাট মিনস আগে যদি মার্কেটে আমি ফর এক্সাম্পল যদি 1 লাখ কোয়ান্টিটিতে ট্রেড হতো, ঠিক আছে, যদি 1 লাখ কোয়ান্টিটিতে ট্রেড হতো, সেটা এখন বেড়ে কিন্তু
1 কোটির বেশি হয়ে গেছে, 1 CR বেশি হয়ে গেছে। তো ট্রানজাকশান কস্ট আগে যেটা ছিল তার থেকে অনেক অনেক গুণ বেশি আমরা দেখতে পাচ্ছি, এখন তার থেকে অনেক অনেক গুণ বেশি কিন্তু এখন এই এমনিতে মার্কেট থেকে গভর্নমেন্ট ট্যাক্স বাবদ পাচ্ছেন। তো তারপরেও এমন কি হলো যে এতটাই দরদ, মানে এতটাই বেশি চিন্তা রিটেল ট্রেডারদের জন্য, যাদের কাছ থেকে আরও বেশি ট্রানজাকশান কস্ট নিতে হলো। এটা মার্কেটের জন্য কখনোই ভালো হতে পারে না, এটা মার্কেটের জন্য ভালো নয়। নেক্সট সেকেন্ড যদি আমরা ইস্যু দেখি, দেখুন যদি ওভারঅল আমি বাজেট নিয়ে কথা বলি, ওভারঅল বাজেটের মানে মাথা মুন্ডু কিছুই আমি খুঁজে পাইনি, পুরো বাজেটটাই শুনেছি। এবং যদি বাজেটের ক্ষেত্রে দেখি মানে কাদের জন্য বাজেট, এটা যদি অ্যাকচুয়ালি দেখতে হয় তাহলে সেখানে অনেক কোশ্চেন চলে আসবে। অ্যাকচুয়ালি কাদের জন্য বাজেট? মধ্যবিত্ত শ্রেণী যারা বছরে 10 লাখ ইনকাম করে, বছরে 20 লাখ ইনকাম করে, তাদের জন্য তো বাজেট নয়। আপনাকে হয় গরিব হয়ে থাকতে হবে, আপনাকে কিছু না, একদম কিছু আপনাকে বুঝলে চলবে না। আপনি গভর্নমেন্ট থেকে বিভিন্ন যে সুবিধা আছে সেগুলো নিন, চুপচাপ থাকুন, ভোটের সময় ভোট দিন, এই পাচ্ছি ওই পাচ্ছি, চায়ের দোকানে সময় কাটান, মানে অনেক কিছু করতে পারেন। বাট যদি আপনি ইনকাম বেশি করেন তো আপনার মাথায় হাজারো চাপ, আপনাকে ট্যাক্সের আওতায় ফেলে আপনাকে জর্জরিত করে দেওয়া হবে। এটাই মেন আমার মনে হয়েছে, এটা ফোকাস, পার্সোনাল ওপিনিয়ন সম্পন্ন, আপনাদের বক্তব্য আপনারা জানাতে পারেন। সেকেন্ড যেটা ইস্যু সেটা হচ্ছে STCG। STCG মানে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মানে হচ্ছে যদি আপনি কোনো শেয়ার কিনে 1 বছরের কম টাইম হোল্ড করেন, যারা সুইং বা পজিশনাল ট্রেডিং করেন, তাহলে সেটা হচ্ছে লেস দ্যান 1 ইয়ার যদি আমি দেখি, ঠিক আছে, লেস দ্যান 1 ইয়ার যদি আমি দেখি, মানে 1 বছরের কম, সেক্ষেত্রে যে যখন আপনি বেচছেন শেয়ার, সেই বেচার পরে আপনাকে আগে ট্যাক্স পে করতে হতো কত? 15%। আপনাকে 15% ট্যাক্স দিতে হতো, ঠিক আছে। সেখান থেকে এখন আপনাকে কত দিতে হবে? 20%। এখানেও 5% বেড়েছে। তো মার্কেটে যখন এতটাই ভলিউম বেড়েছে, এত লোক যখন মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, ব্যাংকে লোক টাকা রাখছে না, টাকা কোথায় রাখতে হবে? ইনভেস্টমেন্ট না করে টাকা কোথায় রাখতে হবে? টাকা আপনি 5 বছর, 10 বছর, 15 বছরের জন্য আপনি SIP করুন মাসে মাসে, ঠিক আছে। ওই টাকা জমতে 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 20 বছর পরে গিয়ে যখন আপনি বের করবেন তখন একবারে আপনার টাকা লাগবে। যাই হোক, শর্ট টার্ম ক্যাপিটাল গেনে আপনার 15 থেকে 20%, ঠিক আছে। মানে মার্কেটে এতটাই ভলিউম বেড়েছে। দেখুন মার্কেটে যদি ভলিউম বাড়ে, আগে যদি 10 কোটি টাকার ট্রানজাকশন হতো, এখন 100 কোটি না 1000 কোটি টাকা মার্কেটে চলে এসছে। আমি আরও একটু বলবো আপনাদের সঙ্গে, একটু পরেই শুনতে থাকুন। তাহলে এখানে ট্যাক্স বাড়ানোর কি খুব দরকার ছিল? মার্কেটের ইনভেস্টমেন্টের জন্য, মার্কেটে ট্রেডিংয়ের জন্য এত লোককে মানে বলা হচ্ছে যে মার্কেট সব, ইন্ডিয়াতে মার্কেট বিশাল কিছু, বাট এখানে ট্যাক্স বাড়ানোর, দেখুন যারা এখানে করে কমে খায়, যারা এখানে প্রফেশনালি করে কমে খায়, এত ট্যাক্স, কত টাকা ইনকাম করে এত ট্যাক্স তারা দেবেন নর্মাল মানুষ। তার মানে আপনি কম ইনকাম করুন, আপনি এখানে বেশি টাকা রাখবেন না। যদি মানুষের অপশান থাকতো আজকে যে যেখানে ভালো রিটার্ন পাওয়া যায় অন্য কোনো জায়গাতে, আজকে মার্কেট থেকে সবাই টাকা বের করে ফেলতো। এর পেছনে দেখুন এখানেও কিন্তু লজিক লাগানো আছে, এখানেও লজিক লাগানো। আমি কোনো গভর্নমেন্টের অপোজিটে বা কিছু হয়ে বলছি না, আমি টোটাল সিস্টেমটাকে বলছি। এখানেও দেখুন লং টার্ম ক্যাপিটাল গেন, LTCG, লং টার্ম ক্যাপিটাল গেন, এটা মোর দ্যান 1 ইয়ার যদি আপনি হোল্ড করেন, 1 ইয়ারের বেশি যদি আপনি হোল্ড করছেন, তখন সেটা আপনার LTCGর মধ্যে চলে আসবে। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হোল্ড করছেন, ঠিক আছে। তখন যখন আপনি সেল করছেন, সেক্ষেত্রে আপনার সেল করার সময় আগে যেটা ছিল 10% আপনাকে দিতে হচ্ছিল, এবং এখন সেটা দিতে হচ্ছে 12.5%, 12.5%। এটা বেড়েছে, ঠিক আছে, 12.5%। এটা বাড়ানোর কি খুব দরকার ছিল? দেখুন 12.5% বেড়েছে মানে কি, মার্কেটে লাস্ট 2-3 বছর ধরে আমরা দেখছি সবাই মার্কেটে টাকা রাখছে, এবং এখান থেকে ভালো রিটার্ন পাচ্ছে। তার মানে কি, রিটার্ন যদি পায় তাহলে সেখান থেকে তো ভালো বেনিফিট হচ্ছে। তো আপনি যদি 1 লাখ টাকা, দেখুন এখানে একটা ব্যাপার আছে, যদি আপনি 1 লাখ টাকার উপরে কামান তারপরেই আপনাকে এই ট্যাক্সটা দিতে হবে। আপনি যদি 1 লাখ টাকার কম কামান তার নিচে দিতে হবে না। তো সেই 1 লাখ টাকা থেকে 1 লাখ টাকা যেটা ছিল, 1 লাখ টাকাটা বেড়ে এখন এক্সামশন যেটা হচ্ছে সেটা এখন মোটামুটি 1.25 লাখ, তার মানে 1,25,000 এটা করা হয়েছে। 1,25,000 টাকার উপরে যদি আপনার ইনকাম হয় শেয়ার মার্কেট থেকে লং টার্ম ক্যাপিটাল গেনে, তাহলে আপনাকে দিতে হবে কত? এখানে 12.5%, এটা বাড়ানো হয়েছে, ঠিক আছে। এবং দেখুন এই যেটা বাড়ানো হয়েছে এটা কবে থেকে প্রযোজ্য? এটা আজকে থেকে, টুডে,
আজকে থেকে এটা মানে আজকে যদি কেউ বেচে তাহলেও সে এই সিস্টেমের মধ্যে চলে আসবে। তো এর পরের একটা বিষয় দেখুন লং টার্ম ক্যাপিটাল গেইনটা কখন হয়। কেউ ধরুন বছরে 10 লাখ কামাচ্ছে, 10 লাখ ইনকাম করছে, কেউ 15 লাখ ইনকাম করছে, কেউ 20 লাখ ইনকাম করছে, সাপোজ আমি মধ্যবিত্তর কথাই বলছি। তো ইনকাম করার পরে সে কী করছে, 7 লাখের উপর ইনকাম করলে বা 5 লাখের উপর ইনকাম করলে সে তো এমনি ট্যাক্সের আওতায় চলে আসছে। ট্যাক্স সব দেওয়ার পরে সে কী করছে, সেখান থেকে 2 লাখ বাঁচালো বা মাসে মাসে ধরুন সে 10,000 করে বাঁচালো বা 15,000 টাকা করে বাঁচিয়ে সে স্টক মার্কেটে ইনভেস্ট করছে। তাহলে এটাও তো সে ট্যাক্স দেওয়ার পরে এই টাকাটা সে বাঁচিয়ে এখানে ইনভেস্ট করছে। এখানে যখনই আপনার ইনকাম হচ্ছে আবার সেটার আবার ট্যাক্স, মানে ট্যাক্সের উপরে ট্যাক্স। ইনকাম ট্যাক্সের সিস্টেম কি দেখুন, ইনকাম ট্যাক্সের সিস্টেম হচ্ছে আপনি যখন কোনো জিনিস বাজারে বাই করছেন, ধরুন আপনি স্যালারি পেলেন, কেউ একজন স্যালারি পেলেন ধরুন 60,000, ঠিক আছে, 60,000 কেউ 60K স্যালারি পেলো। এই 60K স্যালারি পেয়ে সে যখন তার মাসের বাজার করছে, সে যখন তার সারা সব কিছু খরচ করছে, ধরুন 30,000 40,000 টাকা সে খরচা করলো, ঠিক আছে, তার মধ্যে তো সব কিছুতে সে জিএসটি, সে বাইকের তেল ভরছে বা কারের তেল ভরছে, গাড়ির তেল ভরছে, যাই করছে সে সব কিছুতে তো জিএসটি ফিএসটি সব ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা তার সেভিংসে গেল, যে টাকাটা তার মানে এই টাকাটা ইনকাম করেও কিন্তু 60,000 টাকা, মানে তার বছর ইনকাম কত, 7,20,000 টাকা, 7.2 লাখ। এই 7.2 লাখ সে ইনকাম করেছে, তো এখানে তাকে ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্স বাঁচানোর পরে মধ্যবিত্ত, সেই ট্যাক্স বাঁচানোর পরে সে আসছে কোথায় না, কিছু টাকা সে সেভিংস করছে, সেই সেভিংসটা সে ইনভেস্টমেন্ট করবে। কোথায় ইনভেস্টমেন্ট করবে, তার কাছে এত টাকা নেই যে সে রিয়েল এস্টেটে ইনভেস্ট করবে বা অন্য কোনো বড় কিছু কিনবে, সে শেয়ার মার্কেটে ছোটো ছোটো করে ইনভেস্টমেন্ট করতে চায়। তো যখন সে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছে সেই টাকার উপরেও কিন্তু ছাড়ছে না, সেই টাকা থেকে যখন প্রফিট হবে সেখানেও আপনাকে দিতে হবে। সবাইকে এসো করে দেখুন, এই যে লং টার্ম ক্যাপিটাল গেইন এলটিসিজি এর যে হিস্ট্রি যদি দেখি, দেখুন এটাও কিন্তু ছিল না আগে। যখন এই যে বড় বড় ইনভেস্টার আমরা এখন দেখি 2018 সাল পর্যন্ত তারা যা কামিয়েছে, কোটি কোটি হাজার লাখ কোটি টাকা, 1 টাকার ট্যাক্স দেয়নি। 2018 সালের পরে থেকে এটা হয়েছে 10%, এবং 2018 সালের পরে মার্কেটে ভলিউম কত গুণে বেড়েছে, আজকে সেটা হলো 12.5%, এবং তারপরেও মার্কেটের কোনো তার কিছু নেই, মার্কেটে কোনো কারেকশান নেই, ফল নেই। এর কারণটা কি, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এফএনও ট্রেডিংয়ের, এসটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং, একটাতেও তো কোনো সাবসিডি তো পড়ে মরুক, সাবসিডি দূরে থাক, একটাতে তো গভর্নমেন্ট কোনো কাছেই তো ট্রেডারদের জন্য, ইনভেস্টারদের জন্য কোনো কিছু ভালো করে, যেটা স্টক মার্কেটের জন্য ভালো হতে পারে, তবুও কেন মার্কেট আজকে পড়লো না? তার কারণ যদি আমি দেখুন হিসাব বুঝুন, সবাই এখন কি করে, ম্যাক্সিমাম লোক এসআইপি মানে প্রত্যেক মাসে মাসে তার একটা টাকা স্টক মার্কেটে ইনভেস্ট হয় থ্রু কি মিউচুয়াল ফান্ড হচ্ছে ইন্ডিয়ার, এটা বললাম না, মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। তো এই মিউচুয়াল ফান্ড হচ্ছে টাকা যে ইনভেস্ট হচ্ছে প্রত্যেক মাসে মাসে। মিউচুয়াল ফান্ড কী করছে, সেই টাকাটা বিভিন্ন স্টকে লাগাচ্ছে। আপনি প্যাসিভলি এখানে স্টক মার্কেট ইনভেস্ট করছেন, ডাইরেক্টলি করছেন না। মিউচুয়াল ফান্ডের কাছে যদি প্রত্যেক মাসে দেখেন, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে এসআইপি বাবদ লাস্ট মাসে যদি দেখি 21,000 কোটি টাকা, 21,000 কোটি টাকা প্রত্যেক মাসে মাসে ইনফ্লো হচ্ছে মার্কেটে। এখনও পর্যন্ত কয়েক লাখ কোটি টাকা পড়ে আছে মিউচুয়াল ফান্ডের কাছে, কয়েক লাখ কোটি টাকা পড়ে আছে কার কাছে, মিউচুয়াল ফান্ডের কাছে। এই মিউচুয়াল ফান্ডের কাছে যে কয়েক লক্ষ কোটি টাকা পড়ে আছে, 21,000 কোটি টাকা যদি এক মাসে ঢোকে, তাই 5 মাসে 1 লাখ কোটি টাকা, এক বছরে যদি ঢুকবে কত, 2 লাখ কোটি টাকা। তো এই যে টাকাটা ঢুকছে মার্কেটে, দেখবেন লাস্ট 2-4 দিন ধরে যদি আমরা দেখি, এফআইআই বাই করেছে, সেইভাবে ডিআইআই বাই করেনি। ডিআইআইয়ের কাছে এখন মানে ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার যারা আছে, যারা মিউচুয়াল ফান্ডের মালিক, তাদের কাছে এখন টাকা পড়ে আছে। যদি মার্কেটের কোনো কারণে কারেকশান হয়, ওই টাকা দিয়ে তারা কিন্তু মার্কেটকে উপরের দিকে তুলতে পারে। এই ক্ষমতা তাদের কাছে আছে, তুলবে কি না তুলবে সেটা পরের কথা। এই ক্ষমতা তাদের কাছে আছে, মানে মার্কেটের ইনফ্লো করার জন্য, টাকা ইনফ্লো করার জন্য প্রচুর টাকা মার্কেটে আছে। এই টাকাগুলো কার টাকা, আমার আপনার পাবলিকের টাকা। এবং এই টাকাগুলো
মার্কেট ইউজ করবে। এখানে মিউচুয়াল ফান্ড বলুন বা বিভিন্ন সংস্থা যারা এই ইনভেস্টার হিসেবে কাজ করে, ইনস্টিটিউট হিসেবে কাজ করে, তাদের মানে হাজার হাজার কোটি টাকা মুনাফা এবং একটা বড় বিষয় এর মধ্যে আছে। তো যাই হোক, এগুলো নিয়ে কিছু বলার নেই। আর বাজেটের যদি আমরা পুরোটা দেখি, বাজেটের ম্যাক্সিমামটাই তো গেল এদিক ওদিক নিয়ে। বাট কি হয়েছে না হয়েছে অত কিছু আমি জেনারেলি বলবো না, এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। জেনারেল পাবলিকের জন্য কতটা কি হয়েছে আপনারা একটু বাজেটটা একটু ঘাটলে, বাংলা চ্যানেল দেখলে বুঝতে পারবেন। স্টক মার্কেটের জন্য যেটা, স্টক মার্কেটে যারা অনেক আশা নিয়ে মার্কেটে যারা কাজ করছেন, বিশেষ করে যারা অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং বা ইনভেস্টমেন্ট বা সুইং পজিশনাল, তাদের জন্য মার্কেটে কি হলো বা কী হলো এর একবার এই ভিডিওটা আপনারা শেয়ার করুন, আপনাদের বন্ধু বান্ধব যারা যেখানে আছে সবাইকে শেয়ার করুন। আপনাদের মতামত আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান, আপনাদের কি মনে হচ্ছে সেটাও আপনারা জানান। আর ভিডিও অবশ্যই লাইক করুন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। এখন চলে আসি মার্কেটে আজকে যেটা হলো, যে কী হলো মার্কেটে অ্যাকচুয়ালি। আর এই যে একটা ঘটনা, এর মধ্যে ছোট্ট একটা ওয়ার্ড, এই যে টুডে, মানে যদি কেউ লং টার্ম ক্যাপিটাল গেন যেটা আছে না, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এগুলো সব যে ছিল না টুডে, মানুষের প্রচুর টাকা ইনভেস্টেড আছে মার্কেটে। এটা যদি বলতো আগামী 1 মাস পরে থেকে এই ট্যাক্স দিতে হবে না, তাহলে কিন্তু আজকে প্রচুর সেল হতো মার্কেটে। এই জায়গাটাতে কিন্তু একটা টুডে কথাটা যে অ্যাড করে দিয়েছে, আজকে থেকেই এটা লাগু হচ্ছে, তার মানে মার্কেটে লোক সেল করলে, আজকে সেল করলেও মানুষের যাবে, ট্যাক্সেশন দিতে হবে, ট্যাক্স দিতে হবে। আবার যদি 10 দিন পরে করে তাও দিতে হবে। দেখা যাক কী হয়। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন, গভর্নমেন্ট কাদের, আমাদের না বাইরের, এটাও হয় না, ভোট কারা দেয়। এই যে এত ট্যাক্স বেড়েছে, চারিদিকে ট্যাক্স বেড়েছে, এই যে দেখবেন 5 লাখ টাকা থেকে ট্যাক্স 7 লাখ টাকা হয়েছে, ওসব কিছু না, ওসব এদিক ওদিক করে আলটিমেট একই, কিছুই হবে না। যার 2 বছর আগে 5 লাখ ইনকাম ছিল, 3 বছর আগে তার এমনিতে 7 লাখ ইনকাম হয়ে গেছে, ওগুলো কিছুই নয়। কর্পোরেট ট্যাক্স, আমাদের ইন্ডিয়ান কর্পোরেট ট্যাক্স নয়, ফরেন কর্পোরেট ট্যাক্স, ঠিক আছে, ফরেন কর্পোরেট ট্যাক্স, ফরেন যে কর্পোরেট বড় বড় ইনস্টিটিউশন যারা আছে, কর্পোরেশন যারা আছে, সেই ফরেন কর্পোরেশনের যে ট্যাক্স, সেই ট্যাক্স কিন্তু কমেছে। সেটা ছিল 40%, সেই 40% থেকে সেটা এখন হয়েছে 35%। এটা একটা বিশাল বড় বিষয়। গভর্নমেন্ট থেকে যারা দেশীয় লোক তাদের জন্য কিছু নয়, অথচ বিদেশিদের জন্য যারা আমাদের ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্টমেন্ট করছে তাদের জন্য। এই কোম্পানিগুলো কিন্তু এরকম নয় যে যারা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করছে তাদের জন্য বা ইন্ডিয়াতে এসে কাজ করো তাদের জন্য এই ছাড়টা নয়, এই ছাড়টা তাদের জন্য যারা ওই দেশ থেকে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করছে তাদের জন্য। এটা কম হলে কি হবে দেখুন, হতে পারে মার্কেট যখন নিচে পড়েছে হয়তো এই জায়গাটায়, যখন এটার পরেই কিন্তু এই নিউজটা এসেছিল যে যখন এসটিটির নিউজ, এসটিটি আপনার এসটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন, তারপরে কোন নিউজটা এলো না, কর্পোরেট ট্যাক্স যেটা ফরেন কর্পোরেট ট্যাক্স কমেছে। মেবি তারাও এখানে বাই করতে পারে, পুরো প্রি প্ল্যানিং, ঠিক আছে। এবং এখান থেকে মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হয়েছে। আমি আপনাদের সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে লাইভ এসেছিলাম এবং সেই সময়টা ছিল কখন, আমি পুরো ট্রেড মোটামুটি ফার্স্ট সেশনে মার্কেট ফল হওয়ার পরে আমি ট্রেডিং শেষ করেছিলাম, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি সেল সাইডে ভালো ট্রেড প্ল্যান পেয়েছিলাম এবং লোয়ার লেভেল থেকে আমি এখানে প্রফিট বুক করে আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং তারপরে আমি সেখান থেকে পুরো এক্সিট হয়ে যায় মার্কেটে এবং মার্কেটে উপরের দিয়ে গেলেও আমি সেখানে পার্টিসিপেট করিনি, ঠিক আছে। আমি শেষে এই পার্টিসিপেশন করিনি, আমি দেখছিলাম মার্কেট। ব্যাঙ্ক নিফটিতেও যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে দেখুন একই রকম, বাট ব্যাঙ্ক নিফটি এমনিতেই উইক ছিল, কদিন ধরে ব্যাঙ্ক নিফটি চলছিল না। আজকে ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করে নিচের দিকে এখানে 51,300 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি টার্গেট দেখায়। আর মর্নিংয়ে যখন ওপেন হয়েছিল, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক নিফটিতে প্রথম যে ক্যান্ডেল দিয়েছিল তার বেসিসে আমরা এখানে ব্যাঙ্ক নিফটিতে সেল অন রাইজ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছিলাম এবং নিচের দিকে আমি এই জায়গাতে এক্স্যাক্ট লোয়ের দিকে মোটামুটি এখানে 51,500 লেভেলে আমি এখানে এক্সিট হয়ে যায়। আমি ফার্দার কোনো ট্রেড সেকেন্ড হাফে আর করিনি। কিন্তু এই যে বাউন্স, এই যে মার্কেটে বাউন্স এসছে, ব্যাঙ্ক নিফটি উইক, ব্যাঙ্ক নিফটিতে কিছু বলার নেই। নিফটিতে যদি আমরা দেখি, এখনও এফএনও ডেটা, আমি যখন ভিডিও বানাতে বসেছি এখনও পর্যন্ত এফএনও ডেটা আসেনি, তবুও একবার আমি দেখে নিচ্ছি এফএনও ডেটার কী সিচুয়েশান এখনও পর্যন্ত। যা একটুখানি আপনারা ওয়েট করুন, আমি একটুখানি দেখে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ওভারভিউ একটা বলে দিচ্ছি যে এফআইআই ডিআইয়ের যে ডেটা, তাদের ডেটা কী এসছে আজকে, সেক্ষেত্রে অ্যানালিসিস করতে সুবিধা হয়, নেক্সট ডে ট্রেড প্ল্যান করতে সুবিধা হয়। তো আজকে হচ্ছে 23rd, এখনও পর্যন্ত ডেটা যা দেখাচ্ছে তাতে এফআইআই ক্যাশ মার্কেটে বাই করেছে 3,444 কোটি টাকার এফআইআই ক্যাশ মার্কেটে বাই, ঠিক আছে। এফআইআই ক্যাশ মার্কেটে বাই হচ্ছে
3,444 কোটি টাকা নেট বাই, মানে ওভারঅল বাই সেল যদি দেখেন, বাই সেল করার পরে 3,444 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, ক্যাশ মার্কেটে আর ডিআইআই সেল করেছে আজকে 1,652 কোটি টাকা নেট। দেখুন এটা মানে হচ্ছে নেট বেসিসে, তার মানে বাই সেল করার পরে অ্যাকচুয়ালি এটা ডিআইআইয়ের সেল আর এফআইআই বাই ক্যাশ মার্কেটে। ফিউচার মার্কেটে যদি দেখি, ফিউচারে ইন্ডেক্স ফিউচারে সরি এখনও ডেটা আসেনি, এটা গতকালের ডেটা। ফিউচার অপশানের ডেটা এখনও পর্যন্ত পাবলিশ হয়নি, শুধুমাত্র যদি ডেটা দেখি, এটা রং, এটা নয়, এটা গতকালের ডেটা। ফিউচার অপশানের ডেটা যদি এখন দেখি, এখনও আউট হয়নি, আমি যখন ভিডিও বানাচ্ছি। যে ডেটা এসছে সেটা হচ্ছে এফআইআই আজকে 2975 কোটি টাকার সেল করেছে ক্যাশ মার্কেটে, সেল করেছে ওভারঅল। আর ডিআইআই বাই করেছে 1418 কোটি টাকা, এটা বাই করেছে ডিআইআই, ঠিক আছে। এখন এফএনও ডেটা আসেনি, এলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। এখন যারা জয়েন করেনি, জয়েন হয়ে যেতে পারেন। এবার এখান থেকে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে। আজকে দেখবেন রুরাল এরিয়া নিয়ে, মানে পুরো ভোট ব্যাংকের পপুলার যেটা বাজেট বলে, এটা পপুলিজম বাজেট, পুরো ভোট ব্যাংকের বাজেট। এবং রুরাল ডেভেলপমেন্ট মানে রুরাল মানে কি, রুরালের ইনকাম ট্যাক্স কতজন দেয়, ওরা ট্যাক্স দেয়, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যেটা মানে জিএসটি বাবদ যে ট্যাক্স আপনাকে দিতেই হচ্ছে। সাবান কিনেন, শ্যাম্পু কেনেন, যাই কিনুন, আপনার মশলাপাতি যা তরিতরকারিতে লাগে না, যেহেতু শপিং মলে যদি আবার তরিতরকারি আপনি কিনতে চান, সেখানে আপনাকে জিএসটি দিতে হয়। তো রুরাল যে মানে যদি আমরা সিচুয়েশান দেখি, রুরাল মানে গ্রামীণ যে আপনার তান্ত্রিক যে ইকোনমি, সেই ইকোনমিকে বুস্ট করার চেষ্টা চলছে, ঠিক আছে। এবং যদি সেটার বুস্ট করার চেষ্টা চলে, কিছু কিছু জিনিস সেখানে এসছে। এর মধ্যে একটা বিষয় যেটা একটু ভালো লেগেছে আমার, যেখানে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে আগামী 5 বছরে মেবি 1 কোটি বোধহয় পাবলিক না 1 কোটি বোধহয় 1 কোটি স্টুডেন্টকে ইন্টার্নশিপ দেওয়া হবে। সেখানেও দেখুন ইন্টার্নশিপ দেওয়া হবে বড় বড় কোম্পানিতে, লিস্টেড কোম্পানি, বড় বড় কোম্পানিতে ইন্টার্নশিপ কত দিচ্ছে না 5,000 রুপিস, 5K, 5,000 টাকা এক মাসের। কোনো একটা স্টুডেন্টকে সে গ্র্যাজুয়েশন করুক বা মাস্টার্স করুক, তারপরে তাকে 5,000 টাকা ইন্টার্নশিপ দেবে পার মান্থ। সে 3 মাস দিক 6 মাস দিক, কোম্পানি তো চাইবে 5,000 টাকায় 6 মাস রেখে দিতে। যদি তাকে দিয়ে কোনো রকম যদি মানে জল ভরার কাজ করে মিনিমাম, আমি ছেড়ে দিন জল ভরা, আমি গ্রুপ ডির কাজ বলছি না, ধরুন যদি তাকে দিয়ে টাইপিংয়ের কাজ করায়, কাগজপত্র ক্লারিক্যাল কাজ করায়, তাকেও 5,000 টাকা দিয়ে রাখা যায় না। তো একটা স্টুডেন্ট তাকে রাখছে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, মাস্টার্স কমপ্লিট করার পরে কত পড়ে না 5,000 টাকা, 5K অনলি। এটা তার মানে কি, আমাদের যে মানে আমাদের যে মানে যে যুবক যে সম্প্রদায় আমি বলবো, ঠিক আছে, এটা তো একটা যুবক যারা আছে তাদেরকে মাসে 5,000 টাকা মাসে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। দ্যাট ইজ গুড, বাট 5,000 টাকাতে আরও অনেক কিছু বিষয় আছে, বাট ওগুলো বলতে থাকলে তো মানে শেষ হয়ে যাবে, অনেক টাইম চলে যাবে। আমি স্টক মার্কেটে আসি, মার্কেটে আগামীকালের মুভমেন্ট কী হতে পারে, এখান থেকে ইম্পর্ট্যান্ট লেভেল কী হতে পারে। নিফটি যেখানে দাঁড়িয়ে আছে, যদি নিফটি এখান থেকে 24,600 উপরে সাস্টেন করে, ঠিক আছে, লং সাইডে এখানে মুভমেন্ট হতে পারে, বাট আমি পার্টিসিপেট করছি না মার্কেটে, ঠিক আছে। যদি নিচের দিকে মুভমেন্ট হয়, এখান থেকে 22,400 নিচে বাজারে উইক থাকবে, 22,280 নিচে বাজারে সেল সাইডে প্ল্যান করা যেতে পারে, এবং 24,000 আজকের যে লো আছে 24,100, 24,140 এসব লেভেলে যদি নিচে যদি মার্কেট আসে, সেলিং প্রেশার যদি মার্কেটে আসে, বড় প্লেয়ারদের থেকে আসবে। বাই অন ডিপ রিটেল ট্রেডারকে দিয়ে তো এখানে কাজ হবে না, কারণ রিটেল ট্রেডাররা একরকমভাবে আছে মার্কেটে, বাট অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে কী করা হচ্ছে এটা তাদের মাথায় এখনও পর্যন্ত আসছে না, খুব তাড়াতাড়ি আসবে। আর যদি দেখুন মার্কেট যখন ফল হবে, তখন মার্কেটে সাডেন ফল হবে, আর সাডেন ফল হলে মার্কেটে 5% 10% ফল হয়ে যাবে 4-5 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে। এবং যখন ফল হওয়ার পরে কিন্তু নিচের লেভেলতে বাইংও আসবে, কারণ ওই যে বললাম যে মানিটা ইনফ্লো হচ্ছে প্রত্যেক মাসে মাসে, ওই মানিটা তো আর বসে থাকবে না, ওটাকে তো মার্কেটে পুশ করতেই হবে, মার্কেটে পুশ করলে মার্কেট বাড়বে। কিন্তু যারা লোয়ার লেভেলে বাই করছে যে ইনস্টিটিউট, তাদেরকেও তো সেখান থেকে রেভিনিউ মানে তাদেরকে তো প্রফিট বের করতে হবে, তো হায়ার লেভেলে তাদেরকে বেচতেও হবে। এফআইআর এমনিতে লং পজিশন অনেকটা 80%-এর কাছাকাছি চলছে, তো যে কোনো দিনে মার্কেটে কারেকশন আসতে পারে। তো উপরের দিকে যদি মুভমেন্ট হয়, যেমন দেখুন আমি এখানে যদি দেখাই আপনাকে,
15 মিনিটের চার্ট ওপেন করছি। দেখুন বাজেটের সময় যদি আমরা দেখি ইলেকশনের সময় মার্কেটে এরকম ফল হয়েছিল এবং ফল আসার পরে ইলেকশনের সময় মার্কেট এখান থেকে উপরের দিকে গেছিলো এবং সেখান থেকে অনেকটা উপরে যায়। বাজেটের দিনে এখানে মার্কেটে ফল হয়েছে, দেখুন কী হয়। বাট উপরের দিকে গেলে যতক্ষণ পর্যন্ত 24,800 লেভেল ব্রেক না করছে তখন পর্যন্ত ওইভাবে পজিশনাল বেসিসে দেখা যাবে না। বাট উপরের দিকে গেলে 24,600 উপরে লং সাইডে প্ল্যান করা যেতে পারে, বাট আমি করছি না পার্সোনালি লং সাইডে। লেটস সি যদি মার্কেট উপরের লেভেলে সাস্টেন করে, যদি ডেটাতে শো হয় ইন্টারডেতে আমি দেখবো এখান থেকে, বাট সেই লেভেলটাও হচ্ছে 24,600 উপরে, ঠিক আছে, তার আগে নয়। উপরের দিকে বাউন্সে সেলিং অপরচুনিটি খুঁজবো। আর যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি তো এমনিতেই উইক এবং ব্যাঙ্ক নিফটি এখান থেকে যেখানে ক্লোজ দিয়েছে আজকে সেটা হচ্ছে 51,700 কাছাকাছি, 51,700 750 কাছাকাছি এখানে ক্লোজ দিয়েছে। যে লেভেল ছিল আমাদের ইম্পর্টেন্ট, দেখুন 1 ডে চার্ট যদি আমি আপনাদের ওপেন করি, আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল আমি শেয়ার করেছিলাম যে 51,700 লেভেলই কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এই লেভেলকে ব্রেক করেছে, এখানে নিচের দিকে যদি আপনি দেখেন 400 পয়েন্টের মুভমেন্ট দিয়ে দিয়েছে, 300-400 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে, বাট বাউন্স এসছে। বাউন্স এলো, বিশাল কিছু বাউন্স এখানে হয়নি। যদি আগামীকাল ফার্দার 51,700 লেভেলকে ব্রেক করে নিচের দিকে 51,350-400 লেভেল তো দেখাবে, এবং ফাইনালি যদি এই লোকেও ব্রেক করে 51,250 বা 300 লেভেলকে যদি ব্রেক করে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও 400-500 পয়েন্টের ফল দেখাতে পারে। উপরের দিকে প্ল্যান কখনই করা যাবে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে 52,650 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, 700 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, 52,650-700 উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে দেন লং সাইডে ভাবা যেতে পারে। সেক্ষেত্রে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল থাকবে, দেখুন এখানে 52,650 থেকে 800 রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট আসতে পারে। এবং কারা বাই করবে, কে বাই করবে এটা তো বলা মুশকিল, বাট লেভেলের বেসিসে কাজ করা ভালো। এবং উপরের দিকে যখনই প্ল্যান করবো সেক্ষেত্রে কিন্তু ছোটোখাটো কোয়ান্টিটি, নিচের দিকে বড় কোয়ান্টিটিতে, এবং যখনই প্রফিট হবে বোথ কেসেস, কি লং কি শর্ট, সেখানে প্রফিট বুক করাটাও জরুরি, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে দেখুন যদি আমি এখান থেকে মিড ক্যাপ সিলেক্টকে দেখি, মিড ক্যাপ সিলেক্ট আমরা ট্র্যাক করি, আমি নিজেও এখানে টুকটাক ট্রেড করি, তো সেক্ষেত্রে দেখুন মিড ক্যাপ সিলেক্টও লোয়ার লেভেল থেকে ফল এসেছিলো এবং একটা সময় 12,000 লেভেলকে ব্রেক করে, এবং ইন্টারে সবথেকে বেশি শুট অফ হয় এই মিড ক্যাপে, প্রথমে সবথেকে বেশি মুভমেন্ট উপরের দিকে এই মিড ক্যাপে আসে এবং খুব ফাস্ট মুভমেন্ট হয়, উপরের দিকে গেছে। বাট আজকের ডে হাই যেটা ছিল, কেউ ডে হাই ব্রেক করতে পারেনি, না নিফটি ব্রেক করেছে, না ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে, কেউ করেনি। তো ডে হাই, আজকের যে ডে হাই, এই যতক্ষণ না ব্রেক না করবে, ঠিক আছে, 12,500 রেজিস্ট্যান্স লেভেল, 350 কাছাকাছি ক্লোজ দিয়েছে। নিচের দিকে যদি মিড ক্যাপ আসে সেক্ষেত্রে 300 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে 250 এবং 240 লেভেল যদি ব্রেক করে আবার নিচের দিকে কারেকশান দেখাতে পারে। উপরের দিকে মিড ক্যাপ সিলেক্টেড এখানে 12,500 উপরে সাস্টেন করলে সেক্ষেত্রে এই র্যালি যেটা আজকে সেকেন্ড হাফে এসছে সেটা বলা যায় উপরের দিকে আরও যেতে পারে, কতদূর যাবে আমার জানা নেই। যদি যাই উপরের দিকে সঙ্গে সঙ্গে ছোটো ছোটো কোয়ান্টিটিতে প্ল্যান করব, বাট সেটা 12,500 উপরে। ওভারঅল যদি বাকি সেক্টর ওয়াইজ দেখি, দেখুন ফার্মা সেক্টর, এফএমসি সেক্টর আর সেক্টর ওয়াইজ যদি দেখি, এখানে আইটি সেক্টর পজিটিভ সাইডে ছিল কিছুটা হলেও, দেখুন আইটি সেক্টর মুভমেন্ট পজিটিভ সাইডে, সবথেকে ভালো পজিটিভ সাইডে ছিল এফএমসিজি সেক্টর। এবং এফএমসি সেক্টরের যেহেতু রুরাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, রুরাল ইকোনমির কথা বলা হয়েছে, এই জন্য এফএমসি সেক্টরে একটা মুভমেন্ট এসছে। ফার্মা সেক্টরে কিছু ক্যান্সারের ওষুধের উপরে কিছু বা ট্যাক্সেশন কমিয়েছে, এরকম কিছু একটা ডিউটি কমিয়েছে, এরকম কিছু একটা নিউজ আছে। এছাড়াও যদি আমরা দেখি, দেখুন কোথায় ডিউটি কমিয়েছে, ইম্পোর্ট ডিউটি কোথায় কমানো হয়েছে না, গোল্ডে। আর গোল্ড যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনার কত % রিটার্ন পাবেন কোনো মানে নেই, মানে প্রিসিয়াস যে মেটাল আছে সেখানে কি জানি কি মানে এর কোনো মিনিং, অ্যাকচুয়ালি ইকোনমিতে এর কী এফেক্ট আছে, এবং গোল্ড প্ল্যাটিনাম কারা ইউজ করে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যারা শেয়ার করুন ভিডিও, আপনার মতামত, আপনার বাজেট কেমন লাগলো, কেমন ট্রেড প্ল্যান করলেন সেগুলোও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।